This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের স্বাগত। আর আমার সঙ্গে রূপা গাঙ্গুলি। আজকে রূপা গাঙ্গুলির বাড়িতে আমরা এক হচ্ছে ওই কাঠের একটা ওই 16-17 ইঞ্চি মতন একটা বেঞ্চি, তাতে বিভৎস রকমের ধুলো। তো আমার গাড়িতে একটা বালিশ মতন থাকে, লম্বা ট্রাভেল করি বলে, তো সে বালিশটা নিয়ে শুয়ে পড়েছিলাম। সারা রাত ওখানে শুয়েই ছিলাম চুপচাপ। কিন্তু তারপর সকালে উঠে তো বাথরুম যেতে হবে, তো সেটা তো আর রাতটা পুরোটাই প্রায় জল খেয়ে খেয়ে কাটিয়েছি। এবার সেটা খুব একটা হাস্যকর পরিস্থিতি এবং দুঃখকরও বটে। থানার বাথরুমগুলো খুবই অপরিষ্কার। সামনেটা তাও তো আজকাল পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, বাইরেটা একটু রং টং হয়েছে, কিন্তু ভেতরের যে মেনটেনেন্সটা সেটা তো মানুষ দ্বারা পরিচালিত হয়। তো মানুষের স্বভাব পরিচ্ছন্ন থাকার, সেটা তো শুধু স্বচ্ছ ভারত প্রকল্পে টাকা পাওয়া নয়, তো সেটা তো একটা অভ্যেসও বটে। তো সেখানে অসুবিধা হয়ে গেল। তারপরে যে পরিষ্কার করে ছেলেটি, তার জন্য অপেক্ষা করলাম, সে এলো অনেক বেলা করে। তো যাকে সে আসার পরে তাকে বললাম মেঝেটা করে দাও, আমি বেসিন আর বেসিনের কল আর আমার একটা ওই কমোড ব্রাশ লাগবে, ব্রাশ আর একটা ক্লিনার আর কি, সেগুলো দিয়ে আমি কমোড আর বেসিন কল টল সব পরিষ্কার করে দিচ্ছি। বাথরুম পরিষ্কার হতে হতে ততক্ষণে ওসি সাহেব খুব রেগে টেগে গিয়ে দেখলেন যে আমার সঙ্গে সবার একটা সুন্দর হয়ে যাচ্ছে। কি রাগ হলো না কেন জানি না, কেউ বকেছে হয়তো ওপর থেকে, সেই হঠাৎ করে এসে আর কি, মানে 1 সেকেন্ড বুঝতে পারলাম না যে উনি কখন আমাকে হঠাৎ বলবেন যে এবার যান 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 যান, অ্যারেস্ট অ্যারেস্ট অ্যারেস্ট। মানে একজন পুলিশ অফিসার তিনি অ্যারেস্ট করবেন কাউকে, সেটা ঠিক আছে, কিন্তু তিনি যদি বলেন যে আমি একটু বাথরুম থেকে আসতে চাই, সেই সময়টুকু তিনি অপেক্ষা করতে পারলেন না? সেটা আমার একটু একটু কষ্টই হয়েছে আর কি। মানে আমি ঠিক এটা আশা করিনি উনি এটা বলবেন আমার সঙ্গে। মানে সারা রাতের ব্যবহারে আমি এটা দেখিনি, কিন্তু হঠাৎ করে কেন এরকম করলেন সেটা আমি জানি না। তো আমি একটু হার্ট হয়েছি ডেফিনেটলি। আর এটা খুব মানে ইনসেনসিটিভ একটা অ্যাক্ট হয়ে গেছে ওনার দ্বারা, যেটা উনি না করলেই পারতেন। আমাকে ওষুধের ব্যাগ হেন তেন কিছুই নিতে দিলেন না। এইবার আমরা একটা অদ্ভুত দুর্গাপুজো দেখছি শহরে। প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেছে, সেখানে ভিড়ও দেখছি, আবার তার পাশাপাশি এটাও দেখছি যে মহালয়ার দিন সকালে একজন মার কোল খালি হয়ে গেল এবং আপনি বাড়িতে বসে থাকতে পারলেন না, এখান থেকে ছুটে আপনাকে সেখানটায় যেতে হলো। আপনি তাগিদ অনুভব করলেন। সেই তাগিদটা কোথা থেকে অনুভব করলেন এবং যাওয়ার পর যে অভিজ্ঞতাটা হলো সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? পুরো ঘটনাটা জানার পর বুঝলাম যে এইভাবে বাচ্চাটা মারা গেল সকাল সকাল বেচারা পড়তে গিয়ে। তারপরে পুরোটা ডিটেল যখন জানলাম যে পেলোডারটা চালাচ্ছিল হচ্ছে একটা নভিস এবং তার ট্রেনিং হচ্ছিল ওখানে, এগুলো খুব ডিসহার্টেনিং। একটা কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেটা বুঝতে পারি, সেটা মানুষ কিছুদিন পরে আত্মস্থ হতে পারে। একটা রাস্তা যেটা 10 বছর ধরে ভাঙা, প্রতি বছরই সেটা রিপেয়ার হওয়ার নামে কটা পেলোডার ওখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু সেটা চলে না ঠিক করে। কন্ট্রাক্ট নেয় আবার দেয়, কিন্তু কাজটা কাউন্সিলর শেষ করে না, টুকরো করে কাজ করে, আবার কন্ট্রাক্টে কিছু টাকা এসব করে করে শেষ করে না কাজটা। এবার মানুষের ভোগান্তি সারা জীবন ধরে বছর পর বছর চলছে। বর্ষাকালে একরকম ঝামেলা, গরমকালে একরকম ঝামেলা, সব চলছে। এত বড় বড় 1 হাঁটু মতন গর্ত ভাঙা। তো সেরম অবস্থার মধ্যে একটা ট্রায়াল এরর চলছে, একটা পেলোডার ট্রেনিং নিচ্ছে, তাতে একটা বাচ্চা প্রাণ চলে গেল ভোর ভোর সময়, তার মধ্যে তারা মদ্যপ অবস্থায় ছিল। এগুলো সবই ওখানকার লোকাল লোকেদের ভার্সন। আমি টিভিতে মানে অনলাইনে তখন সব টিভিতে শুনতে থাকলাম পুরোটা। সকালে যা শুনে গেছিলাম সেটা শুনে গেছিলাম, 11টার সময় বেরিয়েছিলাম বলে সকাল 8টা থেকে শুনতে পেরেছি। আবার পুরোটা আরো 12 পুরোটা শুনছো। আমি ভেরি ডিসহার্টেড। কিন্তু আমি ছেলে মেয়েদের বললাম যে দেখো, তখন গিয়ে শুনলাম যে ওখানে কমিশনার পুলিশও এসছেন। কথা বললাম ডিসি ম্যাডামের সঙ্গে, ভেতরে ঢুকলাম, ছেলেদের সাথে কথা বললাম যে দেখো, এবার আমরা আন্দোলনের একটা জিনিস আমাদের
ভাবতে হবে যে আমরা একটা সলিউশনের দিকে যেতে চাই। এই যে আরজিকর কাণ্ডর থেকে আমরা দেখেছি যে বহু মানুষ পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন, একটা আন্দোলনের শহর হয়ে উঠেছে এখন কলকাতা শহরটা। এই যে আরজিকর কাণ্ডর সূত্র ধরে এটাও উঠে আসছে, অনেকে মনে করছেন, বলছেন সরকার বদল চাই। রূপা গাঙ্গুলি সরকার বদল চাই সেটা গত 10 বছর ধরে পরিষ্কারভাবে অনেকবার বলে ফেলেছেন। এখন আর সেটা নতুন করে রূপা গাঙ্গুলির বলার নেই। রূপা গাঙ্গুলি এখন কি বলছেন আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে? 3-4টে জিনিস বলতে চাই। যেমন আরজিকরের যে ঘটনাটা ঘটেছে সেটা একমাত্র উৎস এবং কারণ সবটাই আরজিকর নয়। আরো লক্ষ লক্ষ হাজার হাজার ঘটনা মানুষ প্রতিনিয়ত কিছুটা দেখছে, কিছুটা শুনছে, কিছুটা অ্যাভয়েড করছে, কিছুটা অন্যভাবে পড়ছে, হাফ জানছে, কেউ কিছুটা শুনে অ্যাভয়েড করার চেষ্টা করছে। বিকজ যারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না সেই সাধারণ মানুষদের জীবন ওষ্ঠাগত হয়ে যায় যদি এসবগুলো তারা শোনে রোজ, যেমন আমাদের হয়ে যায়। শুনতে 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 আমাদের রাতে ঘুম আসে না, পাগল পাগল লাগে, এর থেকে মুক্তি কোথায়? এবং আমি বারবারই এটা এই আরজিকর প্রেক্ষিতে আমি কথাগুলো বলবো যে আজকে এই আন্দোলনটা, জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা এবং তার সঙ্গে মানে জনসমুদ্র যা দেখলো মানুষ পশ্চিমবঙ্গে, তাতে এই প্রমাণ হয় যে সমাজ এবং সরকার একসঙ্গে যদি সুস্থতার দিকে না এগোয় তাহলে কিন্তু কোনো কিছুই সংস্কার হয় না। আমরা একটা স্বচ্ছতা অভিযান করে সবকিছু ঠিক করতে পারবো না, আমরা কালকে সরকারে আসলেও পারবো না, যদি না সংস্কারটা সমাজের থেকে উঠে আসে। আরজিকরের ঘটনাটা যখন ঘটলো একদম শুরুতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের পদক্ষেপ এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্ট, আপনি ভূয়সী প্রশংসা করেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের এবং বলেছিলেন যে আমাদের রাজনৈতিক দল আলাদা, ভাবনা আলাদা, কিন্তু মীনাক্ষীকে আমার ভীষণ ভালো লাগছে, ওর পদক্ষেপ ভালো লাগছে। কি মনে হয় যে অনেকে বলছেন যে বামপন্থীরা খুব বড় একটা ভূমিকা পালন করতে পারে, আবার আপনি বামপন্থায় বিশ্বাস করেন না, আপনি মনে করছেন অন্য দলের আসা উচিত ক্ষমতায়। বামপন্থায় বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আজকের দিনে তারিখে আর নেই। সমাজ পরিচালনা, সরকার পরিচালনার সঙ্গে আর বামপন্থায় বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা আসে না। বিশ্বাস দিয়ে, এই বিশ্বাসটা দিয়ে রাজনীতি চলবে না আজকের তারিখে আর পশ্চিম। আপনি যে পন্থাতেই বিশ্বাস করুন না কেন, আপনাকে বুঝতে হবে যে এই রাজ্যবাসীর মাথার উপরে যেখানে আমি জন্মেছি, আমি যেখানে আমি মরবো, সেই জায়গাটা যেভাবে ঋণের বোঝায় আমরা ঋণগ্রস্ত হয়ে আছি, সেটা কিন্তু শুধু টিএমসি করেনি। আমরা বহু বছর ধরে, মানে আমি তো বামেরই ভোটার ছিলাম, বহু বছর ধরে কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রের সঙ্গে লড়াইটা আমাদের রাজনৈতিক লড়াই একটা সবচেয়ে বড় হাতিয়ার। সেই রাজনৈতিক লড়াই করতে করতে আমরা সারাদিন শুধু শিখে নিয়েছি রাজনীতি লড়াই যারা করবেন তাদের একটা পার্টিকুলার টাইপের দেখতে হতে হবে। তারা হয় ধুতি পাঞ্জাবি পরা, একটা ধূপধুরস্ত সাদা ধুতি পাঞ্জাবি পরা মানুষ হবে, আর না হলে একটা হাওয়াই চুটি পরা খুব একটা বিধ্বস্ত টাইপের দেখতে, আরে বাচ্চারা খেতে পান না টাইপ অন্য একটা দেখতে। তাদের দ্রৌপদীর মতো গ্ল্যামার থাকবে না, আমি গ্ল্যামারের কথা বলছি না, তারা সুন্দরভাবে শাড়ি পরতে পারে, তারা একটা ভালোভাবে একটা গাড়ি চড়তে পারে। এটা আমি তো বামপন্থী কটা ছেলের কথা সেদিন আমি টিভিতে দেখলাম যে সে বাচ্চাটা শুধু বলে ফেলেছে তার গাড়ি আছে তাই, তাকে কত রকমের কটূক্তি শুনতে হলো, তার গাড়ি আছে তাই। আরে ভাই, সে নিজের পয়সাটা গাড়ি কিনবে না? এই যে কনসেপ্টটা চেঞ্জ করতে হবে এবার। এ শুধু হাওয়াই চটি, এই পন্থা শুধু আমি সারাদিন লড়কে লেঙ্গে, এই দিয়ে হবে না। তোমরা লড়কে লেঙ্গে বলার পর তোমরা ষাট করে সবাই আমেরিকা চলে যাচ্ছ, লন্ডন চলে যাচ্ছ পড়াশোনা করতে। এই রাজ্যের ডাক্তারগুলো কেন সবাই মিলে যায় না স্বাস্থ্যকেন্দ্র, যায় না কেন কাজ করতে? ডাক্তার খুঁজে পাওয়া যায় না। সবাইকে কেন এই কমপ্লেনটা শুনতে হয় যে টাকা দিয়ে আমরা পোস্টিং চেঞ্জ করাই? ভাই, পোস্টিংটা 5 বছরের জন্য গ্রামে যেতে হবে, তোমরা যাও না কেন? এটা অনেক কঠিন একটা বিষয়, যে বিষয়টা রাজনৈতিক আন্দোলনের নামে বহু বছর ধরে পশ্চিমবঙ্গে একটা খেলাতে পরিণত হয়েছে, which is not right.
অপর্ণা সেন TV9 বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি প্রথমেই বলছেন সরকার বদল তো দরকার। সরকার বদল তো দরকার, কিন্তু সরকার বদলটা কিভাবে হবে সেটা আমি অনুরোধ করি সবাইকে একটু ভেবে দেখতে। তাহলে আমরা কি চাই? সরকার বদল মানে 26 অবধি অপেক্ষা করা, তারপরে নির্বাচন, তারপরে একটা যা হোক সরকার যে হয়েও আসবেন, এরাই আসতে পারেন, আবার কী করে আটকাবে? 1 নম্বর। 2 নম্বর, হ্যাঁ, সরকারকে ফেলে দেয়া যায়, যদি ফেলে দিয়ে কি হবে? তাহলে প্রেসিডেন্টস রুল হবে। প্রেসিডেন্টস রুল হলে তোমরা জানো যে একটা বিশেষ দলের মানে ধামাধারি কেউ আসবেন এবং সেই বিশেষ দলটি তখন আমাদের এখানে পশ্চিমবঙ্গে গেড়ে বসবেন। এটা আমাদের অবস্থাটা হবে খানিকটা ইরানের মতো। এইটার সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। মৌলবাদী শাসন এখন নেই তো, মৌলবাদী শাসন এখনো পশ্চিমবঙ্গে মৌলবাদী শাসন আছে। যে রাজ্যতে যে ডিভাইসিভ ভাবে ইলেকশন হয় এবং যে রাজ্যের জিতে আসা MLA MP-রা পরিষ্কার ভাষায় বলে যে আমরা ভোটটা এভাবে ভাগ করেছি যে মুসলিম ক্যান্ডিডেট দিয়ে মুসলিমদের আলাদা করে দিয়েছি, এই রাজ্যেই বলে তো মানুষ, আজকের তারিখে বলে। তো এটা মৌলবাদী দ্বারা পরিচালিত সরকার নয়তো না, উনি তো এই সরকার বলছেনই যে বদল হওয়া দরকার। এই সরকারকে ইয়েস বলেছে। গত 15-20 দিন হয়েছে ওনার মতের পরিবর্তন হয়েছে। আমার কাছে বড্ড শ্রদ্ধেয় একজন মানুষ, মানে আমার অভিনয় শেখা ওনার কাছে, এমনিও বড্ড ভালোবাসি। উনি আমাকে এখন একটু কম ভালোবাসেন সেটা আমি বুঝতে পারি, কিন্তু আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি এবং ভালোবাসি। প্রশ্ন হচ্ছে, আমাকে একটা কথা বলো, এই যে বাড়িতে বসে তুমি মোবাইল বিল দিয়ে দিচ্ছ, ইলেকট্রিসিটি বিল দিয়ে দিচ্ছ, ট্রেনের টিকিট কেটে ফেলছো, গ্যাসটা বুক করে ফেলছো, 2 দিনের মধ্যে গ্যাস চলে আসছে, তুমি প্লেনের টিকিট কাটছো, তোমাকে রাস্তায় লাইন দাঁড়াতে হচ্ছে না, ট্রাভেল এজেন্টের দরজা গিয়ে টিকিটের জ্যাকেট নিয়ে আসতে হচ্ছে না, তুমি যা যা রিফর্ম দেশে হচ্ছে, 140 কোটি মানুষ আজকে একটা বোতাম টিপে তার গ্যাস বুকিং করে, পাচ্ছ সেটা। তো সেটা কি মৌলবাদী সরকার বলে হচ্ছে? মৌলবাদী সরকাররা যদি এই মৌলবাদী সরকারদের কথাই তুমি বলো, তাহলে সেই মৌলবাদী সরকাররা কি পরিমাণ সারা দেশ জুড়ে হাইওয়েজ বানাচ্ছে। একটু যাও না, যখন বেড়াতে যাও না, একটুখানি হাইওয়েজ দিয়ে ঘুরে বেরিয়ে এসো। আমি সবাইকে বলছি, আমি শুধু রিনাদিকে বলছি না, আপনারা সবাই বেরিয়ে আসুন, যান পশ্চিমবঙ্গের বাইরে, যখন যান গিয়ে দেখুন সারা ভারতের কত জায়গায় কত উন্নয়ন হচ্ছে, একটু দেখুন। রিনাদির কথা শুনে মনে হচ্ছে উনি বামপন্থী একটা সরকার আবার যদি আসে তাহলে কি হতে পারে সেরকম একটা ভাবনার দিকে এগিয়েছেন। আপনার তাতে কি প্রতিক্রিয়া? সেইটা হলে কি হবে? আমার খুব ভালো প্রতিক্রিয়া। আমার প্রতিক্রিয়া ভালো এই কারণে, যদি গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে টিএমসির ভালো নেতা যারা আছে, যারা স্বচ্ছ নেতা, যাদের সারাদিন টিভিতে আমরা দেখতে পাই না, যারা চুপচাপ থাকে, কাজ করে, আমি নাম বললেই এখন মুশকিল হয়ে যাবে, সব নানা রকম পক্ষপাতিত্ব বলবে, এই দেখো রূপা এবার টিএমসিতে ঢোকার কথা ভাবছে, কারো নাম বলবো না, সেই সব মানুষদের চিনে 26 ইলেকশনে ভোট দেবেন। সেখানে যদি বিজেপির কোনো ভালো ক্যান্ডিডেট না দেয়, দেবেন না। আপনি ঠিক করেন, আপনি চোর বেছে নেবেন না সৎ মানুষকে বেছে নেবেন। আমি জনতার দিকে প্রশ্নটা তুলে দিচ্ছি। যদি বামপন্থী ভদ্রলোকের মতন ভালো ক্যান্ডিডেট দেখেন, তাকে জেতানোর দায়িত্ব আপনি নিন। অনেকগুলো ছেলে মেয়ে উঠে এসেছে, যদি 10-15 জন না থাকে সিপিএম এর, তাহলে একটা বিজেপি যখন সরকার চালাবে তখন ঠিক ঠিক ইস্যুস গুলো কে তুলে ধরবে? টিমসে যদি 20টা না থাকে, তাহলে বিজেপি যখন বিজেপি সরকার চালাবে, এটা ধরে নিয়েই আমি কথাটা বলছি, কারণ এটাই হতে চলেছে। কিন্তু 20 জন যদি ভালো এমএলএ না থাকে, তাহলে কি করে বিরোধী কণ্ঠস্বর থাকবে? আর বিরোধী কণ্ঠস্বর না থাকলে কি করে সুস্থ গণতন্ত্র চলবে? এবার আমাদের রাজ্যটা এমন ভাবে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গেছি রাজনীতির জন্য, যে আমরা কিছুতেই
বিরোধীরা একত্রিত হতে পারিনি, কারণ যারা বিরোধী নামে পরিচিত বহু বছর ধরে সেই সিপিএম, তারা নিজেদেরকে বলি দিয়ে দিল, নিজেদের কণ্ঠরোধ করে দিয়ে নিজেদেরকে শূন্যে নিয়ে আসলো। এটা যে তারা গণতন্ত্রের জন্য কত খারাপ করলো, এবং কেন্দ্রের পার্টি বলে তারা যে কিভাবে এখানে চিড়ে চাপটা হয়ে গেল, কংগ্রেস ও কেন্দ্রের পার্টি বলে যে কিভাবে এখানে ওই একটা গঠবন্ধন টাইপের একটা জিনিসের জন্য এখানে চিড়ে চাপটা হয়ে গেল, সেজন্য অধীরদার মতন একটা লোককে হেরে যেতে হলো। আমার এগুলো খুব অপছন্দ। আমার মনে হয় সুস্থ গণতন্ত্রের জন্য মানুষ বেছে নেবে একটা সুস্থ মানুষ, লোকাল মানুষ, যে কাজ করবে, যে উল্টো পাল্টা আবার যাবার জিনিস করবে না। বাংলা ছবি সম্পর্কিত প্রশ্নে আসি। প্রথমত আর.জি. কর কাণ্ডের পর আমরা দেখেছি যে দুটো বিষয় নিয়ে খুব কথা হচ্ছে। একটা হচ্ছে যৌন হেনস্থার একটা বিষয়, আর 2 নম্বর হচ্ছে থ্রেট কালচার। আমার মনে আছে অতীতে আপনি সাক্ষাৎকার দিয়েছেন যেখানে বলেছেন যে স্বরূপ বিশ্বাসের যে ফেডারেশন, সেখানকার যে থ্রেট কালচার, সেটা বাংলা ছবির পরিবেশ অত্যন্ত খারাপ করেছে। আপনি একদম সোচ্চার হয়ে সেই কথা বলেছেন। প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে যৌন হেনস্থা, আপনি যখন অভিনয় করতে এলেন আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? কিছু কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে তো যেতে হয়েইছে, সেই সময় কিভাবে ট্যাকেল করেছে? এগুলো না 2-3 ভাবে ট্যাকেল করা যায়। একটা হচ্ছে নিজে কাউকে কিছু অ্যাপ্রোচ না করা, সেটা করলে এগুলো হ্যান্ডেল করা যায়। মানে আমার যেহেতু অ্যাম্বিশন কম ছিল, শুধু আমি কারো কাছে কিছু অ্যাপ্রোচ করতাম না, আর অ্যাপ্রোচ করতাম না বলে আমাকে কেউ অ্যাডভান্টেজ দিতে পারতো না। এটা একটা খুব কনভিনিয়েন্স আছে, এবং তার জন্য নিজের সঙ্গে যেটা করতে হয় সেটা হচ্ছে নিজের অনেক ইচ্ছাকে দমিয়ে রাখতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে বহু বছর ধরে। আমাকে মাঝে মাঝে বম্বে পালিয়ে যেতে হতো একটু কাজ করার জন্য। সেখানে যে কাজটুকু আমি সুবিধা মতন পেতাম, যে ঠিক আছে ভালো করে করতে পারছি, সেটুকুই করতাম। আবার সেখানেও যখন আমার অসুবিধা লাগতো যে না বাবা, এই রাত 12টার সময় প্রডিউসার আমাকে এসে ফোন করে বলবে আপ कैसी है, थोड़ा सा बात करना है, थैंक यू सर आप जाइए, मुझे नहीं फोन बात करना। তো এই যে সময়টা, এই লোকগুলো আমাকে ছাড়তে হয়েছে, এই লোকগুলো ছাড়তে হয়েছে আমাকে। তারপর দেখতে হয়েছে যে ওই সিনেমাটা হলো, যে গল্পটা আমাকে শোনানো হয়েছিল সেটা অন্য কেউ অভিনয় করলেন। সে যেভাবেই পান না কেন, আমি ধরে নিতে পারি না যে তিনি, মানে আমি যে অ্যাপ্রোচটাতে রাজি হইনি, তিনি যে অ্যাপ্রোচটা রাজি হয়ে করেছেন, নট নেসেসারি। তিনি হয়তো তার ভালো সম্পর্ক আছে তাই করেছেন, তিনি হয়তো আরো বেশি দামি নেত্রী, মানে অভিনেত্রী, তাই জন্য প্রডিউসার ডিরেক্টর তাকে বেছে নিয়েছেন। আমি হয়তো মাত্র শুরু করছিলাম বলে আমার কাছে টোপ দিয়ে ওটা দেখা হলো, আমি টোপে গলি কিনা খাই কিনা টোপটা, ওনার ক্ষেত্রে হয়তো সেটা হয়নি, প্রযোজ্যই হয়নি। এই ধরনের টোপগুলো যখন আসতো কম বয়সে, আজকে তো অনেক পরিণত একটা সময়, তখন প্রচন্ড মানসিক যন্ত্রণা হয়নি? হতো, আমি মেজাজ করে চলে আসতাম, উঠে চলে আসতাম, একদম দাঁত খিচিয়ে দিতাম, বাড়ি থেকে বার করে দিতাম। মানে আমি তো শ্রী প্রিন্সেসের হোটেলে থাকতাম তখন, বম্বেতে কাজ করতাম যখন, একদম গেট আউট, জাস্ট গেট আউট, দরজাটা খুলে দিতাম, বেরো, বার করে দিতাম। কলকাতা বাড়ি তো তাই করতাম। রাত 10টার সময় ফোনটা ক্রেডেল থেকে, আমাদের তো ল্যান্ডলাইন ছিল, ক্রেডেল থেকে 10টার সময় ফোনটা নামিয়ে দিতাম। একটা যদি কেউ ফোন করে আমাকে বাজে কথা বলার চেষ্টা করতো বা কথা বলতো, তেরে গালাগালি দিতাম, একদম। ও কি গালাগালি দেবে, তার থেকে বেশি গালাগালি আমি দিয়ে দিতাম। প্রশ্ন হচ্ছে এগুলো হ্যান্ডেল করার অনেক উপায় আছে। এবার ধরো যাদের মধ্যে সেই অবস্থাটা নেই, আমি সারা জীবনটা কি ভেবেছি জানো তো, আমার একটা ইঞ্জিনিয়ারিং বেন্ট অফ মাইন্ড ছিল, আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল। আমার লোভটা কম ছিল বলে, আমার চাহিদাটা কম ছিল বলে, আমার সেই দিক থেকে আমি সামলে নিতে পেরেছিলাম। কিন্তু এই কন্ট্রোলটা বা প্রয়োজনের তাগিদটা, নানা রকম আর্থিক প্রয়োজন হতে পারে, সেটা মানসিক চাহিদা হতে পারে, ইচ্ছে হতে পারে, সেটা কার কিরকম তার উপরে ডিপেন্ড করে সে কতটা গিভেন করবে।
কিন্তু এটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, এইটা ঠিক নয়। এই ধরনের মানে কর্ম ব্যবস্থাপনা পৃথিবীর সব স্ফিয়ারে আছে। ইউ গিভ ইন, you get something out of it. If you don't want to give in, you lose that opportunity. So তুমি opportunity lose করতে চাও তো করে নাও, আর তুমি যদি শর্ট টার্ম গেইন চাও তো করে নাও, it's your choice. আমি এটাকে দোষ দেখি না, আমি একদম দোষ এর মধ্যে আমি এটাকে কখনো বলবো না এ পক্ষ দোষী ও পক্ষ দোষী। তুমি যদি সাহস রাখো তোমার সাথে অপমান করছে, ঠাটিয়ে দেওয়া আপনার জন্য সিম্পল। বাংলা ছবিতে টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, কাজের যে পরিবেশ এই মুহূর্তে আছে এবং আপনি আগেও সেই কাজের পরিবেশ দেখেছেন, এটা নিয়ে আমরা দেখেছি টলিউডের বিভিন্ন মানুষরা বিভিন্ন সময়ে কথা বলছেন। এখন আমরা দেখছি সেটা নিয়ে বেশ একটা আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে। আপনার প্রতিক্রিয়া কি থাকবে এই ব্যাপারটা নিয়ে? খুব দরকার আন্দোলন করার, খুব দরকার। নানানভাবে ফেডারেশনের মধ্যে পলিটিক্সটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যিনি ফেডারেশনের হোতা হিসেবে বসে আছেন তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু জানেন না, ফিল্ম ইন্ডাস্ট্রি কাজে পরিচালনার পদ্ধতি জানেন না। ফিল্ম ইন্ডাস্ট্রিকে এভাবে ছোট করা, রাজনীতি ঢুকিয়ে দিয়ে একেবারেই উচিত নয়। ইন্ডাস্ট্রির সবাই শিল্পী। যে ট্রলি পুলার, আমি কথাটা বহুবার বলেছি, আবারও রিপিট করছি, একটা ট্রলি পুলারও কিন্তু শিল্পী। একটা ডিঙ্কি ধরে যে ছেলেটা সেটাও কিন্তু শিল্পী, একটা মেকআপ আর্টিস্টও কিন্তু শিল্পী। প্রত্যেকের একটা এমন দুরবস্থা হয়েছে আজকে পশ্চিমবঙ্গে, যে দুরবস্থাটা প্রতিটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আজকে প্রযোজ্য। একই জিনিসটা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে আর্থিক দুরবস্থা। এবং আর্থিক দুরবস্থায় কিন্তু সামাজিক দুরবস্থার সৃষ্টি করে। টাকা না থাকলেই লোকে একটা অন্যায় রকম জিনিস শুরু করে, সেটা বেশি। আমি বলছি না টাকা থাকা লোকেরা খারাপ কাজ করে না, করে, কিন্তু টাকার অভাবটা মানুষকে অনেক বেশি তাগিদ দেয় যে আমি কিছু না কিছু করে আমি আমাকে বাঁচিয়ে রাখি। তো তার মধ্যে একটা অসৎপনা থাকে। কিন্তু আমি এই বিশ্বাসদের আমি বুঝতে পারি না তোমাদের ইন্ডাস্ট্রির মধ্যে না গলাবার দরকারটা কি আছে। তোমরা হরদা টাইপের টিএমসিরই হোক না, তারা টিএমসিরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লোজ কেউ হোক না, আমার কোনো আপত্তি নেই তাতে। তাকে টিএমসির মঞ্চে দেখলেও আমার কোনো বিশাল গাজালা করবে না। কিন্তু আমি ফেডারেশনে এমন একজন লোককে চাই যে লোকটা মানে ফিল্ম ইন্ডাস্ট্রিটা বোঝে, সুবিধে প্রডিউসারের বোঝে, সুবিধে ডিরেক্টরের বোঝে, সুবিধে আর্টিস্টদের জন্য বোঝে, সুবিধে মানে অল ফ্রেটার্নিটি সবার জন্য বোঝে। তবে সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা ফেডারেশনের লিডার হলে সে কিন্তু ঠিকভাবে ইন্ডাস্ট্রি চালাতে পারবে। আর ফেডারেশন হচ্ছে আমাদের মোটামুটি একটা মাদার বডি টাইপ। আর্টিস্টদেরও আমরা একত্রিত ছিলাম, আস্তে আস্তে সবাই আলাদা আলাদা উইং বানাতে হয়েছে আমাদের। কিন্তু এখানে রাজনীতি দেখা দরকার, এখানে ঠিক সংগঠক দেখা দরকার যে কাজটা বুঝে। এত কম সিনেমাতে কেন রূপা গাঙ্গুলিকে দেখা যাচ্ছে? অনেকের বক্তব্য রূপা গাঙ্গুলি করতে চান না সিনেমা, আর রূপা গাঙ্গুলির বক্তব্য হচ্ছে যে আমাকে সিনেমা দেওয়ার দম বাংলার পরিচালকদের নেই, কারণ আমি বিজেপির অংশ। থাক, আর এটা নিয়ে না শুধু শুধু আমি আমার পরিচালক বন্ধুদের, আমার প্রডিউসার বন্ধুদের আমি বিব্রত করতে চাই না। আমি সবারই কম্পালশনটা বুঝতে পারি। মানে মেয়ে বলার মতো একটা সিরিয়ালকে কেউ ইচ্ছে করে খারাপ করে দেয়, ইচ্ছে করে একটা এত নেগেটিভ ক্যারেক্টার করে দেয়, ইটস ভেরি আনফর্চুনেট। থাক না, ওরা আমার বন্ধু আছে, থাক না, আমাকে নিয়ে সিনেমা না করলেও আমি তো না খেয়ে মরে যাচ্ছি না। আর ঠিক আছে, যদি কোনোদিন ওদের সাহসে কুলোয় সেদিন করবে, সেদিন না করবে। দেব তো করে দেখাচ্ছে, মিঠুন তাকে নিয়ে সিনেমা করছে। তো আরেকটা মেয়েবেলা নিশ্চয়ই কোনোদিন হবে, যেদিন আরেকটা কেউ সাহস করে এবং চ্যানেলের সাথেও কথা বলে ক্যারেক্টারটা আস্তে আস্তে পাল্টে না দিয়ে একটা সুন্দরভাবে যা কথা ছিল, যেভাবে ছিল সেভাবে রাখবে। লোকে আমাকে এরকম বিশেষ ক্যারেক্টার হিসেবে দেখতে কোনোদিন অভ্যস্ত হয়নি। তো আমি অনেক রকম নেগেটিভ ক্যারেক্টার করেছি, কিন্তু তার নেগেটিভিটি স্ট্যান্ডার্ড অন্যরকম ছিল, তার লজিক ছিল। আমাকে যে কোনো লজিক্যাল একটা ক্যারেক্টার দাও,
যে কোনো লজিক্যাল, আমাকে একটা ভ্যাম্প দাও, আমাকে একটা নোংরা মানুষ দাও, আমাকে একটা যে খুশি, মানে আমি আজকে নেগেটিভ বলতে আমি একটা শব্দ উচ্চারণ করলে এক্ষুনি কালকে আমাকে আবার সোশ্যাল মিডিয়া কেউ গালাগালি করবে, কিন্তু আমাকে একটা প্রস্টিটিউটের রোল দাও না, আমি তো করেছি রোল এসব, আমাকে একটা ভিখারির রোল দাও, আমাকে যে কোনো রকম রোল দাও, আমাকে একটা খুব কুৎসিত মানসিকতার রোল দাও, মানসিকতার মহিলার রোল দাও, কিন্তু আমাকে তার লজিক দিতে হবে। আমাকে পশ্চিমবঙ্গতে যারা যারা আছে তারা আমাকে সবাই চায় যে ভালো ক্যারেক্টার দিলে আবার লোকে ভালোবাসতে শুরু করবে, তো দেওয়া যাবে না, তো ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই তাতে। বম্বের প্রচুর বন্ধু বান্ধব এখনো বলে, আমার আর ইচ্ছে করে না, জানো তো, আমার মনে হয় আমি মানে আর কত, আমার খিদেটার একটু কম, আমি ভাতও এইটুকু